সকাল আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার বাই ইউনাইটেড হসপিটাল। সাথে আছি আমি ডক্টর মুশতাকিব নাইব। সুপ্রিয় দর্শক, প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের একটি জনপ্রিয় গান, ও ডাক্তার আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি। হয়তো গানটি অনেকেই শুনে থাকবেন। গানটির মাধ্যমে হার্ট সার্জারি অথবা হৃদযন্ত্রের শল্য চিকিৎসাকে যতই রোমান্টিসাইজড করা হোক না কেন, আমাদের বোধহয় সবসময় একটি প্রচেষ্টা থাকা উচিত যাতে আমাদের সার্জারির সম্মুখীন না হতে হয়, আমাদের হৃৎপিণ্ডকে যাতে আমরা সুস্থ রাখতে পারি, সবল রাখতে পারি। সেই লক্ষ্যে আমাদের কি করণীয়, কিভাবে আমরা আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে পারি, সেটি আমরা আজকে কথা বলবো। একই সাথে যদি আমাদের কখনো প্রয়োজন হয় সার্জারিতে যাওয়ার, তখন আমাদের কি কি প্রস্তুতি থাকা দরকার এবং কিভাবে একটি সফল সার্জারি হতে পারে, এই বিষয়গুলো আজকে জানব। সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আমাদের আজকের আলোচ্য বিষয় হৃৎপিণ্ডের সুস্থতা ও সার্জারি। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে দুজন বিশেষজ্ঞ ডাক্তার যুক্ত হয়েছেন অনলাইনে। আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডাক্তার AM শফিক, কনসালটেন্ট কার্ডিওলজি, ইউনাইটেড হসপিটাল। ডাক্তার শফিক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এছাড়া যুক্ত আছেন এভারকেয়ার এভারকেয়ার হাসপাতাল থেকে ডাক্তার সোহেল আহমেদ, সিনিয়র কনসালটেন্ট ও কার্ডিয়াক সার্জন। ডাক্তার সোহেল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। অনেক ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। আমি ডাক্তার শফিক, প্রথমে আপনার কাছে যাই। আমরা আজকের একটা আলোচনার বড় অংশ জুড়ে হৃৎপিণ্ডের সুস্থতা নিয়েও কথা বলতে চাই। একটি সুস্থ হৃৎপিণ্ড বলতে আসলে কি বোঝায়? যেমন যেই শিশুটি জন্ম নিল তার হৃৎপিণ্ড কি খুবই সুস্থ, যারা বয়স্ক তাদের থেকে অসুস্থ? কিভাবে আপনি হৃৎপিণ্ডের সুস্থতার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করবেন? ধন্যবাদ চ্যানেল 24 পরিবারকেও ধন্যবাদ, এবং দর্শক যারা আমাদেরকে দেখছেন, আমাদের সাথে সংযুক্ত আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা হৃদরোগের সুস্থতা কিভাবে বুঝবো? হৃদরোগের সুস্থতা কিন্তু জন্মগ্রহণ করার পরপরই হৃদরোগের অসুস্থতা দেখা দিতে পারে। অর্থাৎ জন্মগত ত্রুটি নিয়ে কোনো বাচ্চা পৃথিবীতে আসতে পারে এবং সেই ত্রুটিটা ক্রমশই তাকে পঙ্গু করে দিতে পারে, এবং খুব আর্লি এইজে অর্থাৎ জন্মের পরপরই এই ধরনের সমস্যাগুলো ডিটেকশন করা যেতে পারে বা অনেক ক্ষেত্রে ডিটেক্টেড হয়, এবং সেই সমস্ত ব্যাপারগুলো সার্জারির মাধ্যমে যদি খুব দ্রুত চিকিৎসা করা হয়, তাহলে এই পেশেন্টগুলো অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসে। যারা বয়স সন্ধিক্ষণে পৌঁছে গেছেন, অর্থাৎ যাদের বয়স একটু বেশি, তাদের ক্ষেত্রে এই জন্মগত ত্রুটিগুলো খুব একটা সমস্যা না। তাদের জন্য যে সমস্যাগুলো আজকাল পুরো পৃথিবী যেটা নিয়ে আসলেই মাতোয়ারা, যার প্রিভেনশন অত্যন্ত জরুরি, সেটাকে বলি করোনারি হার্ট ডিজিজ। অর্থাৎ যদি রক্তনালীতে, হার্টের রক্তনালীতে ব্লক জমে যায়, তাহলে এক ধরনের সমস্যা, সেটা হলো হাঁটতে গেলে, কাজ করতে গেলে বুকে ব্যথা হয়। অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের কোনো উপসর্গই পাই না। পেশেন্ট আসে রুটিন চেক আপে, তখন দেখা যেতে পারে ইটিটি করেছে অথবা ইকো করেছে, তার পূর্বেই একটা হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, অথবা ইটিটি করতে গিয়ে তার দেখা গেল যে ইসিজিতে চেঞ্জ আসছে। তখন আমরা ধারণা করি এই পেশেন্টের হার্টের রক্তনালীতে ব্লক থাকতে পারে। তারপর আমরা অ্যানজিওগ্রাম করলে সেই ব্লকটাকে কনফার্ম করতে পারি। কাজেই হার্টের সমস্যা থাকলেই যে পেশেন্টের সিমটম থাকবে, সেটা কিন্তু সবসময় হয় না। অনেক ক্ষেত্রে পেশেন্টের সিমটম ছাড়াই হার্টের সমস্যা নিয়ে চলাফেরা করছে। রুটিন চেক আপে এগুলো বেরিয়ে আসে। সেই জন্য আমরা অবশ্যই হৃদরোগের প্রতিরোধের জন্য রুটিন চেক আপের উপরে গুরুত্ব দিয়ে থাকি। ধন্যবাদ। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। তাহলে আমরা সুস্থ হৃদয় বা সুস্থ হার্ট যেটা, সেটির ব্যাপারে আমরা বলতে পারি যে যেই 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 হৃদযন্ত্রটি সঠিকভাবে কাজ করছে, যার ভেতরে তেমন কোনো সমস্যা এখনও তৈরি হয়নি, সেটি একটা বোঝার উপায় আছে। আপনি কিছু টেকনিকের কথা বললেন, সেগুলো মানুষ নিতে পারে। কিন্তু যদি কখনো এরকম সমস্যায় তৈরি হয়, যেমন আপনি কয়েকটি উদাহরণ দিলেন, করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট ডিজিজ, তখন তো আমাদের বেশ কিছু রকমের ট্রিটমেন্ট ইন্টারভেনশন দরকার হয়। সেই সময়ের একটি যে মাধ্যম হচ্ছে আসলে হার্ট সার্জারি। তো আমরা আজকে সার্জারি নিয়েও খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই, এবং ডাক্তার সোহেল, আপনার কাছে প্রশ্ন যে হার্ট সার্জারি বলতে আসলে কি বোঝায় এবং কত রকমের সার্জারি হতে পারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24-কে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সকল দর্শক বৃন্দকে যারা অনুষ্ঠানটি দেখছেন।
প্রথমে ডক্টর শফিক ভাই সুন্দর করে বুঝিয়েছেন যে হার্টের কি কি সমস্যা হতে পারে। একটা হার্ট তখনই অসুস্থ হয়, আমরা যেটা ডক্টর শফিক ভাইয়ের কথা থেকেই শুরু করি, যে জন্মগত হৃদরোগের ত্রুটি। আমরা অনেকেই খুব একটা কমন নিয়ে শুনি যে আমার অনেকের বাচ্চার হার্টে ছিদ্র থাকে। এই সবচেয়ে কমনেস্ট একটা ত্রুটি হচ্ছে এই ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করা বাচ্চাদের, যেটাকে আমরা বলি এএসডি বা ভিএসডি। এবং সেই সাথে আরও যেটা থাকে যে একটা এক্সট্রা রক্তনালী, যেটা আমরা বলি পিডিএ, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, যেটা আমরা যখন মায়ের গর্ভে থাকি, বাচ্চারা যখন মায়ের গর্ভে থাকে তখন মায়ের রক্তনালীর সাথে একটা সংযোগ স্থাপিত থাকে এই পিডিএর মাধ্যমে। তো অনেক সময় জন্মের পরপরই সাধারণত এই পিডিএটা বন্ধ হয়ে যায়, কিন্তু দেখা যায় যে অনেকের এই পিডিএটা পারসিস্ট করে। তা কিছু কিছু আমি যদি একদম প্রথম থেকে শুরু করি, জন্মগত হৃদরোগের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে যেগুলার জন্য আজকে মানে আজ এই যুগে ইনিশিয়ালি আমরা সার্জারিতে যেতে চাই না। মানে আমার শফিক ভাইয়ের মতো যারা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আছেন, শিশু কার্ডিওলজিস্টরা, তারা এটাকে ইন্টারভেন করে মানে কিছু ইনভেসিভ টেকনিকের মাধ্যমে এগুলো বন্ধ করতে পারেন, যেগুলোর কমন ত্রুটির মধ্যে আমি বললাম পিডিএ, এএসডি, ভিএসডি। তাছাড়া বাচ্চাদের ব্লু বেবি, একটা যে কানলে বাচ্চা নীল হয়ে যায়, বাচ্চা হাঁপিয়ে যাচ্ছে, ঠোঁট কালো হয়ে যাচ্ছে, এগুলা হয়, এটাকে আমরা বলি টিওএফ, টেট্রালজি অফ ফ্যালো। এছাড়া এগুলো এই চারটা ডিজিজ খুব সবচেয়ে কমন শিশু জন্মগত হৃদরোগের মধ্যে। এছাড়া কিছু কিছু কমপ্লেক্স জন্মগত ত্রুটি আছে, যেগুলা সব কোনোটার সাথে এই মানে ছিদ্রের কোনো সংস্পর্শ থাকে। এছাড়া অ্যাডাল্টসে আমরা যেটা দেখি, অনেক অনেক জন্মগত হৃদরোগ যেগুলা শিশু বয়সে আইডেন্টিফাই হয় না, সেগুলো অ্যাডাল্টে যে আইডেন্টিফাই হয় তখন আমরা সেগুলোকে বলি অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ। আর অ্যাবভ 40 বা আমাদের দেশে অ্যারাউন্ড 35 এখন যে ডিজিজটা ডক্টর শফিক সুন্দরভাবে বলেছেন যে সবচেয়ে কমন, যে করোনারি আর্টারি ডিজিজ, যে হার্টের রক্তনালীতে কোলেস্ট্রল বা চর্বি জমে বা রক্ত জমাট বেঁধে যদি একটা ব্লক হয়ে যায়, আমরা যেটা কমন ভাষায় বলি, এটাকে আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ, যার ফলে হার্টের রক্ত চলাচলের ব্যাঘাত ঘটে, পেশেন্ট বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা অনেক সময় অজ্ঞান হয়ে হসপিটালে অ্যাডমিশন হয়, এবং সেটাই হয়তো তার ফার্স্ট ইনসিডেন্স যখন সে জানতে পারে যে তার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এছাড়া হার্টে আমরা জানি কিছু ভ্যালভ থাকে, হার্টে 4টা ভ্যালভ থাকে, এদিকে বাম দিকে 2টা এবং ডান দিকে 2টা, হার্টের 4টা চেম্বারের মধ্যে। একটা হচ্ছে মাইট্রাল ভ্যালভ, একটা হচ্ছে এওটিক ভ্যালভ। এই ভ্যালভুলার কিছু হার্ট ডিজিজ, যেটার জন্য ইনিশিয়ালি যদি ডায়াগনোসিস হয়, ইন্টারভেনশনের মাধ্যমে এটা ঠিক করা যায়, তাছাড়া পরবর্তীতে এটার রিপেয়ার বা রিপ্লেসমেন্ট লাগে। এছাড়া হার্টের কিছু আবরণ আছে যেটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম, এটাতে অনেক সময় প্রদাহ হয়, আমরা বলি পেরিকার্ডাইটিস, যেটা আমাদের দেশে একটা কমন অসুখ হচ্ছে টিউবারকুলোসিসের জন্য এটা হতে পারে। সেই টিউবারকুলোসিস এবং আদার অ্যাসোসিয়েটেড ইনফেকশনের জন্য হার্টের পর্দা যদি শক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা পেরিকার্ডাইটিস বলি, সেটারও সার্জিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন হতে পারে। এইগুলোই মোটামুটি খুব কমন জিনিস। এছাড়া আরও কিছু কমপ্লেক্স হার্ট ডিজিজ আছে, যেটা প্রয়োজন পড়লে অবশ্যই সার্জারি হচ্ছে একমাত্র চিকিৎসা। ধন্যবাদ। আচ্ছা জি, অনেক ধন্যবাদ। আমরা একটা ভালো ওভারভিউ পেলাম আপনার কাছ থেকে। আমরা আবার ফিরবো আপনার কাছে। ডাক্তার শফিক, আপনার কাছে প্রশ্ন। ডাক্তার সোহেল কিন্তু একটু টাচ করেছেন যে বাংলাদেশে এই যে 35-এর কাছাকাছি সময় এসে দেখা যাচ্ছে যে করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে, এটি আমরা গত কয়েকদিন ধরে আলাপ করছিলাম এবং বলা হচ্ছে পশ্চিমা বিশ্বেও এটা আসলে আরও পরে হয়, কিন্তু বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে এটা একটু আর্লি দেখা যাচ্ছে। এর কি বিশেষ কোনো কারণ আছে কিনা, এটি প্রথম প্রশ্ন, এবং এটির ব্যাপকতা আসলে কত? ধন্যবাদ। হ্যাঁ, বাংলাদেশে আর্লি দেখা যাচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা এখন ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের মধ্যে ঢুকে গিয়েছি। এই ফাস্ট ফুড, জাঙ্ক ফুডে আমাদের এই রোগের ব্যাপকতা আরো বাড়িয়ে দিয়েছে। আপনি জানবেন, হয়তো সবাই জানে, সেটা হলো ওয়েস্টার্ন কান্ট্রিতে যেখানে হার্টের মানে করোনারি আর্টারি জনিত হৃদরোগের সমস্যাগুলো কমে আসছে ক্রমশই, কিন্তু লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজে এগুলো ক্রমাগত বেড়েই চলছে এবং ইয়াংদের মধ্যে এর প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। আর একটা বিষয় না বললেই নয়, সেটা হলো ড্রাগ অ্যাডিক্টদের মধ্যে
এই করোনারি আর্টারি ডিজিজের সংখ্যা আমরা ক্রমশই পাচ্ছি, এবং সেটা ভেরি ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে, বয়স 20 বছর 21 বছর সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজ পাচ্ছি। পরে ইন্টারোগেট করে দেখা যায় যে তারা অনেকেই ড্রাগ অ্যাডিক্ট। সো এই ড্রাগ অ্যাডিক্টের কারণে এর ব্যাপকতা একটু বেড়ে গিয়েছে। আর তারপরে এই ফাস্ট ফুড তো আছেই, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো এর ব্যাপকতাটাকে আরো বাড়িয়ে দিয়েছে। কারণ হচ্ছে এই ফাস্ট ফুড এর মধ্যে ম্যাক্সিমাম কোলেস্টেরল রিচ ফুড থাকে। আর একটা হলো এইগুলো রিপিটেডলি কুকড ওয়েল, মানে ভেজিটেবল অয়েল, বাট এটা ভালো, কিন্তু যখন রিপিটেডলি কুক করা হয় তখন এই ভেজিটেবল অয়েলগুলো ট্রান্স ফ্যাটে পরিণত হয়, যেটা রক্তের কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে দেয় এবং যেটা রক্তনালীতে চর্বি জমাতে সাহায্য করে, যার ফলে এই রক্তনালীতে ব্লক হতে পারে। আর স্মোকিং একটা বড় ফ্যাক্টর, ইয়াং এজে স্মোকিং, এবং সেগুলো এই প্ল্যাককে রাপচার করে সহজে হার্ট অ্যাটাকের প্রাদুর্ভাব বাড়ায়। কাজে ইয়াং এজে যেটা হয়, পেশেন্ট সাধারণত প্রেজেন্ট করে হার্ট অ্যাটাক নিয়ে, আর হার্ট অ্যাটাকের আগে তার কোনো উপসর্গ সাধারণত থাকে না। বেশিরভাগ পেশেন্টই বলে থাকেন যে তার ইতিপূর্বে বুকে কোনো ধরনের ব্যথা বা কোনো সমস্যাই ছিল না, উনি হাঁটতেন স্বাভাবিকভাবে, কাজ করতেন, খেলাধুলা করতেন, সবই স্বাভাবিকভাবেই করতেন, কোনো সমস্যা হয় না। কিন্তু একটা হার্ট অ্যাটাকের পরে জানা যায় যে অ্যানজিওগ্রাম করে তার রক্তনালীতে আগে থেকেই ডিজিজ ছিল, সেটা হয়তো 70% এর উপরে না। কিন্তু যাদের হার্ট অ্যাটাক হয়, মানে সমীক্ষায় দেখা গেছে যে বেশিরভাগ অলমোস্ট 86% অফ দ্য পেশেন্ট যাদের হার্ট অ্যাটাক হয় তাদের রক্তনালীতে ব্লক থাকে 70% নিচে, যারা কখনোই কোনো উপসর্গ নিয়ে চলাফেরা করেন নাই। কাজেই হার্ট অ্যাটাক হলে তখনই শুধুমাত্র জানা যায় ইয়েস, তার রক্তনালীতে ব্লক আছে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার শফিক। আমরা আলোচনায় আবার ফিরবো, খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থানে আমরা আছি। আমরা ছোট্ট একটি বিরতির পরে আমরা ফিরছি ডাক্তার সোহেল, ডাক্তার শফিক। সুপ্রিয় দর্শক, সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে সময় হলো ছোট্ট একটি বিরতির। আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আমরা কথা বলছি হৃদযন্ত্রের সুস্থতা ও সার্জারি এই বিষয়ে। আমরা ডাক্তার সোহেল আহমেদ আপনার কাছে ফিরি, যে এই যে সার্জারির প্রসঙ্গ এসেছে, যে একটা পর্যায়ে গিয়ে সার্জারির দরকার হয়, এবং একটু আগে ডাক্তার শফিক বললেন যে অনেক সময় আমরা বুঝতেই পারি না হার্ট অ্যাটাক হওয়ার আগে যে আমাদের কোনো হৃদরোগ আছে। এই জায়গাটায় বিশেষ কোনো পরীক্ষা নিরীক্ষা আছে কিনা, যেটা আগেই দরকার হলে আমরা একটা প্রিভেন্টিভ মেজার হিসেবে করে রাখতে পারি, এরকম কোনো পরীক্ষা আছে কিনা যেটা আপনারা সাজেস্ট করতে পারেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার মনে হয় এই প্রশ্নটা সবচেয়ে ভালো উত্তর দিতে পারতেন শফিক ভাই। অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য পেশেন্ট কিন্তু ফার্স্টে কার্ডিওলজিস্টের কাছে আসেন, যে তার বুকে ব্যথা হচ্ছে, অস্বস্তি হচ্ছে, বা অনেক সময় এগুলা দেখা যায় মেয়ার ইনডাইজেশন হচ্ছে, রিপিটেড ইনডাইজেশন, বদহজম হচ্ছে। কার্ডিওলজিস্টের কাছে গেলেন, উনি সাথে সাথে ডিটেক্ট করলেন এটা তো আপনার বদহজম না, দিস ইজ সামথিং রিলেটেড টু ইয়োর হার্ট। তা কার্ডিওলজিস্টই ফার্স্টে পেশেন্টকে গাইড করেন। উনি যদি এরম একটা হতে পারে যেটা শফিক ভাই বলছে, সরাসরি হার্ট অ্যাটাক নিয়ে আসেন। হার্ট অ্যাটাক নিয়ে আসলে সেখানে ইমার্জেন্সিতে আসলে ওনারা ইসিজি ফার্স্টে করেন, বা ইসিজি যদি বাইরে করা থাকে ওটা দেখে ওনারা কিছু কিছু এনজাইম মার্কার আমরা বলি, ট্রোপোনিন আই একটা খুব ইম্পর্টেন্ট নিয়ে, যেটা ইমার্জেন্সিতে করা হয়, ওটা করে ফেলেন। ওটা করে তারপরে আর কিছু মার্কার করে কিছু কিছু ক্ষেত্রে, এখন যদিও এটা শফিক ভাই সবচেয়ে ভালো বলতে পারবেন, তো আমি একটু বলি ওনার পারমিশন নিয়ে, যে ওনারা ফার্স্টে পেশেন্টকে এনজিওগ্রামের সাজেস্ট করেন, আর্লি ইমিডিয়েট এনজিওগ্রাম। কারণ দেখা গেছে যে আজকাল এই ভিশনটা একদম চেঞ্জ হয়ে গেছে, প্রোটোকল, যে যদি পেশেন্ট অ্যাজ সুন অ্যাজ হসপিটালে আসতে পারে এবং দ্য গোল্ডেন আওয়ার মেবি উইদিন 45 মিনিটস টু 1 আওয়ার, ম্যাক্সিমাম 2 আওয়ার্স, তখনও যে হার্টের মাসেলগুলো ভায়াবল থাকে, তখন হয় কি ওনারা অ্যানজিওগ্রাম সাজেস্ট করেন, এবং সাথে সাথে ওনারা হয়তো দেখা গেল যেটা মেজর ব্লক, সেটাতে ওনারা একটা স্টেন্ট পরিয়ে দেন, যাতে ওই মায়োকার্ডিয়াম, যে হার্টের মাসেলটা একদম ডেথ না হয়ে যায়। তাহলে এটাকে ওনারা বলেন প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি। তা এই ইনভেস্টিগেশনগুলো রিলেটেড জিনিসগুলো হচ্ছে ফার্স্টে ইসিজি, ব্লাড এনজাইম, ফলোড বাই অ্যানজিওগ্রাম, এবং অ্যানজিওগ্রামের পরেই ওনারা সাজেস্ট করেন কার্ডিওলজিস্ট যে এটাকে মাল্টিপল সিঙ্গেল পিসিআই, দ্যাট ইজ ইন্টারভেনশন করে একটা স্টেন্ট বা মাল্টিপল স্টেন্ট লাগবে, অথবা দ্য লেশন, দ্যাট ইজ ব্লকগুলো এতই ক্রিটিক্যাল যে এটা স্টেন্টে কোনো হবে না, এটাকে সার্জারিতে যেতে হবে। এটা অ্যাকচুয়ালি আমাদের কার্ডিওলজিস্ট ভাইরাই আমাদেরকে গাইড করেন।
কিছু কিছু ক্ষেত্রে আছে যে পেশেন্টের কোনো সিমটমই নাই, ওনারা কার্ডিওলজিস্টের কাছে গেলে কার্ডিওলজিস্ট ডেফিনেটলি ইসিজি, ব্লাড মার্কার ফলোড বাই এক্সারসাইজ টলারেন্স টেস্ট, আমরা বলি টিএমটি অর ইটিটি, এটা করান। ইটিটি পজিটিভ হলে ওয়ান গ্রুপ অফ পিপল তাদেরকে ইমিডিয়েটলি বলেন অ্যানজিওগ্রাম করতে। যারা একটু মানে একটু কনফিউজিং হয়তো তাদেরকে বলেন প্রথমে একটা আপনারা ইয়াং এজ ইউজুয়ালি সিটি অ্যানজিওগ্রাম করেন। এছাড়া আরও কিছু কিছু ব্লাড মার্কার আছে যেটা কার্ডিওলজিস্টরা পেশেন্টকে সেই টেস্টগুলা করে ওনারা একটা কনক্লুশনে আসতে পারেন যে কয়টা আদৌ ব্লক আছে কিনা, বা হার্টের ইকোকার্ডিওগ্রাম করে যে ভ্যালভুলার কোনো হার্টের সমস্যা আছে কিনা, বা হার্টের যে ওয়ালগুলো আছে সামনের দিকে, পিছন দিকে, ল্যাটারাল দিকে, এই ওয়ালে কোনো মুভমেন্ট অ্যাবনর্মালিটি আছে কিনা, এগুলো ম্যাক্সিমামই আমাদের কার্ডিওলজিস্টরাই পেশেন্টকে সাজেস্ট করেন। দেন they accordingly they followed the patient to us, those patients who need actually surgery. আচ্ছা ডাক্তার সোহেল, অনেক ধন্যবাদ। আপনার কথার সূত্র ধরে আমি ডাক্তার শফিক আপনাকে আসলে এখন জিজ্ঞেস করতে চাই যে অ্যানজিওপ্লাস্টির প্রসঙ্গ আসলো, আমরা কথ্য ভাষায় যেটাকে অনেক সময় রিং পরানো বলা হয়, স্টেন্টিং, এই কথাগুলো, এই যে সিদ্ধান্তগুলো আপনারা নেন কখন কোন প্রোটোকলে যাবেন এবং কখন সার্জনের কাছে পাঠাবেন, এই সিদ্ধান্ত নেওয়ার প্যারামিটারগুলো কী কী, কিসের উপর ভিত্তি করে আপনি একজনের কাছে পাঠান অথবা পাঠান না, এবং রোগীকে কীভাবে আপনারা আশ্বস্ত করেন? জি ধন্যবাদ। অলরেডি ডক্টর সরুনি বলে ফেলেছেন যে একটা পেশেন্ট যখন হার্ট অ্যাটাক নিয়ে আসে, হার্ট অ্যাটাক হয় সেটা আমাদের জানা দরকার। মানে কোনো একটা পার্টিকুলার রক্তনালী যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এটা কিন্তু চর্বি জমে হঠাৎ করে বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ চর্বি জমে যদি বন্ধ হয় সেটা ক্রমশ বন্ধ হবে, খুব স্লোলি বন্ধ হবে, এবং ক্রমশ যদি বন্ধ হয়ে 100% বন্ধ হয়ে যায় তবু হার্ট অ্যাটাক হয়। যদি হঠাৎ করে এই রক্তনালীটা রক্ত জমাট বেঁধে বন্ধ হয়ে যায়, তাহলে এই রক্তনালী যে এলাকাটাকে সাপ্লাই দিচ্ছে সেই এলাকাটা পচে যাবে, যেটাকে বলি আমাদের ভাষায় মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এবং কমন ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। ইমিডিয়েটলি এই পেশেন্টগুলো শুধুমাত্র একটা ইসিজি যথেষ্ট এই পেশেন্টের ডায়াগনোসিসের জন্য। কখনো কখনো উনি বলেছিলেন যেটা ট্রোপোনিন আই টেস্ট একটা আছে, সেটা করে আমরা এটাকে ফার্দার ডিটেকশনের কথা বলি। তবে আমরা থেমে থাকি না, এই পেশেন্ট আসা মাত্রই আমরা দুই ধরনের চিকিৎসা করি। একটা হলো ওষুধ দিয়ে চিকিৎসা করি, যেটা স্ট্রেপ্টোকাইনেস অথবা টেনেক্টিপ্লেস বলি, যেটাকে ব্লক ব্লাস্টার, যে রক্তনালীতে রক্তটা জমে যায় সেই জমাট রক্তটাকে গালিয়ে দেওয়ার জন্য এই ধরনের ওষুধ ব্যবহার করা হয় এবং হতো। এখন আমরা পৃথিবী অনেক আগে গিয়েছে, এখন ওয়েস্টার্ন কান্ট্রিতে তো এই ওষুধটা ব্যবহার একেবারেই কমে গেছে বা নাই বললেই চলে, কিন্তু আমাদের মতো গরিব দেশে এটা এখনো আছে। কিন্তু যে সমস্ত হসপিটালে এই ব্যবস্থাটা আছে, সঙ্গে সঙ্গে অ্যানজিওগ্রাম করে ওই রক্তনালীতে রিং লাগিয়ে দেওয়া যাবে, তাহলে এই চিকিৎসাটা হচ্ছে প্রথম চিকিৎসা। কারণ কি? কারণ হচ্ছে যদি আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি, এই রক্তনালীটা খুলে যাবার চান্স 50 থেকে 90%। কিন্তু আরো 50 থেকে 10% পেশেন্ট এই রক্তনালীটা খুলে যায় না এই ওষুধের কারণে। কিন্তু আমরা যদি এই রিং লাগিয়ে দিয়ে লাগাতে পারি, তাহলে এই রক্তনালীটা খুলে যাবে 97% চান্স যে এই রক্তনালীটা খুলে যাবে। তখন এই পেশেন্ট স্বাভাবিক একটা হৃদযন্ত্র নিয়ে বাসায় ফিরতে পারবেন। কখন পারবেন? যদি পেশেন্ট 3 ঘন্টার মধ্যে আমাদের কাছে আসেন, তাহলে একেবারে পুরো একটা স্বাভাবিক হার্টকে বাসায় ফিরতে পারবেন। 6 ঘন্টার মধ্যে যদি আসেন, তাহলে মোটামুটি স্বাভাবিক একটা হার্ট নিয়ে বাসায় ফিরতে পারবেন। 12 ঘন্টার মধ্যে আসলে বেশ খানিকটা মাসল তখনও জীবিত থাকবে এবং কিছুটা বেশ খানিকটা ড্যামেজও হয়ে যাবে, সে আবার চলে যেতে পারে, বাসায় যেতে পারে। কিন্তু 12 ঘন্টার পরে হয়ে গেলে এই কারণে পেশেন্টের হার্টের ফাংশন বেশ খানিকটা কমে যায়। কাজেই এইটা একটা বড় ধরনের একটা চিকিৎসা, যেটা ইমিডিয়েটলি হার্ট অ্যাটাক হলে এমন কোথাও যাওয়া দরকার এবং খুব তাড়াতাড়ি যাওয়া দরকার, যাতে করে হার্টের মাসলটা সার্ভাইভ করে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং শুধু সার্ভাইভ করে না, মৃত্যু ঝুঁকিটাও অনেক কমিয়ে দেয়, অনেক কমিয়ে দেয়। আর এটা হচ্ছে এক ধরনের ব্যবস্থা। আর যদি হার্ট অ্যাটাক হয়নি, চলাফেরা করছেন, বুকে ব্যথা হচ্ছে, তখন যদি ধারণা করি যে এটা হার্টের জন্য হতে পারে, তখন আমরা একটা অ্যানজিওগ্রাম করি। অ্যানজিওগ্রাম করে যদি দেখি রক্তনালীতে 1টা 2টা বা 3টা ব্লকই আছে এবং প্রত্যেকটা রক্তনালী অ্যানাটমিক্যালি সুইটেবল, বলি যে এখানে রিং লাগালে ওনার কোনো ধরনের সমস্যা হবে না, তখন আমরা এটাকে রিং দিয়ে চিকিৎসা করি। আর যদি দেখা যায় যে এই রক্তনালীটা অ্যানাটমিক্যালি সুইটেবল না, রিং লাগালে তার আরেকটা রক্তনালী বন্ধ হতে পারে বা বড় ধরনের কমপ্লিকেশনস হতে পারে, বা ভিতরে অনেক ক্যালসিয়াম আছে, রক্তনালীটা খোলা যাবে না। আর আমরা দুটো স্কোরিং সিস্টেম বলি, সেই স্কোরিং সিস্টেমের মধ্যে একটা হলো সিনট্যাক্স স্কোর, সেইটার উপর নির্ভর করে আমরা পেশেন্টদেরকে বাইপাসের কথা বলি। আর অনেক সময় দেখা যায় পেশেন্টের বাইপাস দরকার, কিন্তু পেশেন্টের কিছু কোমরবিডিটিস আছে,
অথবা পেশেন্ট কোনো ক্রমে বাইপাস করতে আগ্রহী না, তখন কিন্তু আমরা বাধ্য হয়ে পেলিয়েটিভ কিছু অ্যানজিওপ্লাস্টি বা রিং লাগানোর চিন্তা করি, যাতে করে পেশেন্ট কিছুটা সিমটম ফ্রি থাকে। সেই কাজগুলো আমরা করে থাকি। ধন্যবাদ। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। খুবই চমৎকারভাবে পুরো বিষয়টা উঠে এসেছে। আমি ছোট করে বোধহয় এই জায়গাটায় জিজ্ঞেস করে নেই যে এই যে আপনি একটা সময়ের ব্যারিয়ার কিন্তু বলেছেন যে 12 ঘন্টা পর্যন্ত হয়তো একটা সার্টেন লেভেল পর্যন্ত অ্যাসুরেন্স আছে, কিন্তু যদি তারপরে হয়ে যায় তাহলে হয়তো রোগীর মৃত্যুর সম্ভাবনাও বেড়ে যায়। বাংলাদেশের এই এই যে চিত্র যেখানে সময় বেশি লেগে যায় রোগীর ট্রিটমেন্টের জন্য, সেখানে আমাদের আসলে কি করণীয়, কিভাবে আমরা সময়টা বাঁচাতে পারি রোগীর জন্য, তার স্বজন এবং তার পরিবেশ কিভাবে তাকে সাপোর্ট করতে পারে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটা একটা সচেতনতার ব্যাপার রয়ে গিয়েছে। কারণ হচ্ছে আমরা অনেক সময় আমাদের বুকে ব্যথা হচ্ছে, এটাকে ইগনোর করি, অনেক ক্ষেত্রে ইগনোর করি। আরেকটা হলো যে আমরা জানি না আমাদেরকে কোথায় যেতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইমিডিয়েটলি একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার, কারণ বুকের ব্যথাটা হার্টের ব্যথা হতে পারে। আমরা বুকের ব্যথাটা একটা হলো টিপিক্যাল ব্যথা হতে পারে, বুকের মাঝখানে ব্যথা করছে, বুক একেবারে ভেঙে চড়ে যাচ্ছে এবং সমস্ত বুক জুড়ে ব্যথা হচ্ছে, এরকম একটা ব্যাপার থাকতে পারে। সেটা এক ধরনের ব্যবস্থা, তখন আমরা চিন্তা করবো যে এটা হার্ট অ্যাটাকই হচ্ছে। কিন্তু অনেক সময় অ্যাটিপিক্যাল চেস্ট পেইন হতে পারে, চোয়ালের দিকে ব্যথাটা চলে আসছে, দাঁতের মাড়িতে ব্যথা করছে, অথবা পেটে অনেক গ্যাসের সমস্যা হচ্ছে, মনে হচ্ছে যে আমরা একের পর এক গ্যাসের ওষুধ খাচ্ছি কিন্তু এটা কোনো ক্রমে কমছে না। তো এই ধরনের যদি অবস্থাটা থাকে, তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এইটা হার্টের জন্য হতে পারে। সুতরাং এই পেশেন্টের যদি ইমিডিয়েটলি কার্ডিয়াক হেল্প নিতে চান এবং এমন কোনো হসপিটালে যদি তার ইকোনমিক্যালি ভায়াবল থাকেন, ইকোনমিক্যালি, এই কারণ এটা হচ্ছে একটা ব্যয়বহুল চিকিৎসা। সুতরাং যদি ইকোনমিক্যালি উনি ভালো থাকেন এবং এমন কোনো হসপিটালে যাবার চেষ্টা করেন যেখানে এই কাজগুলো হয়, তাহলে তার রক্তনালীতে রিং লাগিয়ে, যেটা প্রাইমারি পিসিআই বলি, সেটা করলে উনি অনেক দ্রুত আরোগ্য লাভ করতে পারেন এবং স্বাভাবিক হার্টে বাসায় পৌঁছতে পারেন। কাজে এই জিনিসটা হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস হলো, তার মানুষের মধ্যে যদি এই অ্যাওয়ারনেস গুলো থাকে এবং এই কাজগুলো বাংলাদেশে হচ্ছে সেটা যদি ওনারা বুঝতে পারেন, তাহলে ডেফিনেটলি এই কাজগুলো অতি দ্রুত তার সাথে করা যাবে এবং কমপ্লিকেশন গুলো কমানো যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ পেশেন্টের মৃত্যুরটাও কমানো যেতে পারে। জি, জি, ধন্যবাদ। আমরা ডাক্তার, আমি কি একটু অ্যাড করতে পারি? হ্যাঁ হ্যাঁ, জি জি, প্লিজ। আচ্ছা, শফিক ভাই, ডক্টর শফিক খুব সুন্দরভাবে বলেছেন। আমি জাস্ট একটা জিনিস, কিছু কিছু পেশেন্ট আছে খুব রিমোট প্লেসে থাকে, ধরেন একটা উপজেলা আছে বা একটা মফস্বল শহরে আছে, যেখানে এই এক ধরনের মানে স্পেশালাইজড ফ্যাসিলিটিস কন্টেনিং হসপিটালগুলো একটু দূরে। ইভেন এটা আমাদের শহরের পেশেন্টের জন্য প্রযোজ্য। দেখেন, আজকাল আমাদের সবার বাসায় দেখা যাবে অ্যাসপিরিন জাতীয় ওষুধ হয়তো অ্যাভেলেবেল আছে। যদি মানে কোনো পেশেন্ট, যেটা ডক্টর শফিক সুন্দরভাবে বলছেন যে সাডেন চেস্ট পেন, যেটা তার আগে কোনো সময় হয় নাই, একটু সাসপিশিয়াস যে আমার হার্ট অ্যাটাক হয়ে গেল কিনা বা এটা হার্টের ব্যথা হচ্ছে, তাহলে ইমিডিয়েটলি একটা, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, ইমিডিয়েটলি যদি বাসায় 75 মিলিগ্রামের অ্যাসপিরিন ট্যাবলেট থাকে, একটা গ্যাসের বড়ি খেয়ে 4টা অ্যাসপিরিন সাথে সাথে কিছু খাবার খেয়ে যদি সাথে সাথে উনি খেয়ে ফেলেন এবং যত দ্রুত সম্ভব একটা স্পেশালাইজড হসপিটালের দিকে চলে যান। কারণ আজকাল কিন্তু আমাদের সদর হসপিটালগুলোতেও এই যে যে ইঞ্জেকশনগুলোর কথা বললেন, স্ট্রেপ্টোকাইনেজ, অ্যালটিপ্লেজ, এইগুলা মোটামুটি অ্যাভেলেবেল আছে। মানে সরাসরি একটা অ্যাসপিরিনটা খেয়েই উনি বিশেষজ্ঞ চিকিৎসকের যেন শরণাপন্ন হন, এই মেসেজটা আমি আপনাদের মাধ্যমে আজকে যারা দর্শক আছে তাদেরকেও দিতে চাই। ধন্যবাদ। জি জি, অনেক ধন্যবাদ। আমরা ছোট করে একটা প্রশ্ন এখানে ডাক্তার সোহেল আপনার কাছে, যে এই যে সার্জিক্যাল ইন্টারভেনশন যখন দরকার হয়, বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারি, শব্দগুলো প্রায়শই শোনা যায়, এই দুটো টার্মের মধ্যে কোনো সম্পর্ক বা পার্থক্য আছে কিনা একটু সহজে যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। দেখেন, যদি আমাকে জিজ্ঞেস করেন, মানে আমি ধরেন একজন লেম্যান, বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারি, দিস রিজেম্বল সেম থিং, ঠিক আছে? বাইপাস মানে হচ্ছে কি, হার্টের যে রক্তনালীগুলা, হার্টের সারফেসের উপর থাকে, উপরে থাকে, ঠিক আছে? তা আমরা যখন বাইপাস করি, এই যে ব্লকটা আছে, সাপোজ আমি স্ট্রেইট রোডে, কোনো রোডে যাচ্ছি, ওই রোডের মাঝখানে একটা জ্যাম বা মাঝখানে একটা অবস্ট্রাকশন আছে, আমাকে একটু সাইড রোড দিয়ে চলে যেতে হবে। তা ব্লকটা এমন, সোজা রাস্তার ওই মাঝে একটা ব্লক বা একাধিক ব্লক আছে, আমি একটা সাইড রোড করে দিলাম,
This is called bypass surgery. This is one kind of open heart surgery. Okay, actually যদি আমি সরাসরি বাংলা ভাষায় বলি, সার্জারি থেকে কি হার্ট কেটে ফেলা হয়? না, হার্টকে কোনো সময়, বিশেষ করে বাইপাস সার্জারিতে কাটা হয় না, কারণ রক্তনালীগুলো হার্টের উপরে থাকে, হার্টের সারফেসের থাকে। কিন্তু যদি ভ্যালভের চিকিৎসা করতে হয়, যদি জন্মগত হৃদরোগ যেমন এএসডি ভিএসডি যে ছিদ্র আছে এগুলো চিকিৎসা করতে হয়, তখন হার্টের স্পেশালাইজড কিছু কিছু অংশ আছে, ওই অংশটুকু কেটে ওই ভালভের দিকে যেতে হয়, মানে অ্যাপ্রোচ করতে হয়, একটা ডোর ওপেন করতে হয়। তা দিস ইজ অলমোস্ট সেম, যে বাইপাস সার্জারি এবং ওপেন হার্ট সার্জারি এটার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে ওপেন হার্ট বলতে তাহলে ওটাই বোঝাচ্ছে যে যেমন বুক কেটে যদি হার্টটাকে ওপেন করে তারপরে সার্জারি করতে হচ্ছে, সেটাকে আমরা একটা জেনারেল টার্ম হিসেবে নিতে পারি? না, দেখেন, এটা জিনিসটা এমন না। যে কোনো সার্জারিতে আজকে, মানে যে কোনো হার্ট সার্জারিতে আমাদের যে ব্রেস্ট বোন আছে মাঝখানের স্টার্নাম আমরা বলি, এটাকে ডিভাইড করতে হয়। যদিও এখন আমরা পুরাপুরি এই ব্রেস্ট বোনটা ডিভাইড করি না। আমরা ব্রেস্ট বোন, সাপোজ হার্টের একটা ভালভ আছে, এওটিক ভালভ, এটা আমরা রিপেয়ার বা রিপ্লেস করি এই ব্রেস্ট বোনের উপরের 1/3 অংশ স্প্লিট করে। আমরা মাইট্রাল ভালভ বা যে হার্টের একটা ভালভ আছে বাম দিকে, ওটা সার্জারি করি আমাদের ডান দিকের ব্রেস্টের জাস্ট নিচে ছোট করে কেটে। বাইপাস সার্জারি যেগুলা সব পেশেন্টের না, কিছু কিছু সিলেক্টিভ পেশেন্টের আমরা MICS বলে একটা টেকনিক আছে, যেটা আমরা স্টার্নাম না কেটে মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি করি। সেটা ছোট ছোট 2টা বা 3টা ছিদ্র করে, লাইক এ ল্যাপারোস্কোপিক সার্জারি। বাট সবসময় মনে রাখতে হবে, স্টিল এখনো পর্যন্ত সারা পৃথিবী জুড়ে এই ব্রেস্ট বোন কেটে সার্জারি করা হয় সবচেয়ে বেশি, এবং সিলেক্টিভ অন্য যে প্রসিজিওর বললাম MICS বা মিনিমাল অ্যাক্সেস সার্জারি অথবা হেমিস্টানোটমি বা থোরাকোটমি, এগুলা খুব সিলেক্টিভ পেশেন্টে কিছু কিছু সেন্টারে আমরা করে থাকি। আচ্ছা, যে অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো পয়েন্ট উঠে এসেছে। আমরা ছোট্ট একটু বিরতি যাচ্ছি, ফিরছি একটু পরে। সুপ্রিয় দর্শক, সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আমরা আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আমরা কথা বলছি হৃদযন্ত্রের সুস্থতা ও সার্জারি নিয়ে। আমরা বিরতির আগে সার্জারির কয়েকটি ধরন এবং কিভাবে করা হয় এই প্রসঙ্গটায় কথা বলেছি। এবার ডাক্তার শফিক, আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে সার্জারির পরে একজন রোগী যখন বাসায় ফিরে যায়, তখন তার সুস্থ জীবনযাপনের জন্য অথবা স্বাভাবিক জীবনে ফেরার জন্য আপনারা কি পরামর্শ দেন এবং কি কাজ উনি আসলে করতে পারেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ইমিডিয়েট আফটার সার্জারি এই পেশেন্টগুলো হ্যান্ডেল করে সার্জনরাই। ইমিডিয়েট আফটার সার্জারি, বিফোর সার্জারি দুই পক্ষ থেকেই টেক কেয়ার করা হয়। একটা হলো যে পেশেন্ট সাধারণত আমরা সার্জনের কাছে পাঠাই, পেশেন্ট সরাসরি সার্জনের কাছে যান না, অথবা গেলেও আগে কার্ডিওলজিস্টের কাছে পাঠিয়ে তার যাবতীয় ইনভেস্টিগেশন গুলো করে, স্পেশালি অ্যানজিওগ্রাম করবার পরে যখন ডিসিশন হয় যে এই পেশেন্টের বাইপাস সার্জারি লাগবে, তখন তাকে বাইপাস সার্জারির জন্য পাঠানো। প্রথম হলো দুইটা কাউন্সিলিং ভেরি ইম্পর্টেন্ট, দুইটা কাউন্সিলিং। এক নম্বর হচ্ছে প্রি সার্জারি কাউন্সিলিং, আর হলো পোস্ট সার্জারি কাউন্সিলিং। অনেক ক্ষেত্রেই পেশেন্টরা জানেন না যে আসলে এই বাইপাস সার্জারিতে উনি আরো বেটার লাইফ লিড করবেন। কাজেই অনেক পেশেন্ট মানসিকভাবে ভেঙে পড়ে যে বাইপাস করা হয়ে গেল, বুক কেটে ফেলা হয়েছে, সুতরাং বোধহয় তার আর বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই বা বেঁচে থাকবেন না। এই ব্যাপারটা অনেক পেশেন্টদেরকেই ভাবায়। কাজে এই ব্যাপারটা যদি আমরা প্রথমেই পেশেন্টদেরকে বলে দিতে পারি, যে কাউন্সিলিং করে, যে পেশেন্টের এই একটা বাইপাস তাকে নতুন একটা জীবন এবং তার জীবনটা আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে যাবে, এইটা যদি পেশেন্ট কনসিভ করতে পারেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তারা বাইপাসের পরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এবং স্বাভাবিক জীবনে ফিরে আসাটাই স্বাভাবিক। কারণ হচ্ছে কিছুদিন আগে পর্যন্ত উনি হাঁটতে পারতেন না, হাঁটতে গেলে বুকে ব্যথা হয়, সেটা হচ্ছে বাইপাসের পরে এই ধরনের সিমটম আর থাকবে না এবং উনি ওনার স্বাভাবিক কাজ করবে, একেবারেই ফিরে যেতে পারবেন। এবং এর পরবর্তীতে তাকে ফলো আপ করতে হবে, যাতে করে কোনো কমপ্লিকেশনস হচ্ছে কিনা সেগুলো দেখা, এবং সেটা প্রথম 6 মাস অবধি সার্জনরাই দেখেন, এবং সার্জিক্যাল কোনো কমপ্লিকেশনস থাকলে যখনই হোক না কেন সেই কমপ্লিকেশনস গুলো সার্জনরা দেখে থাকেন। আর হার্টের যদি কোনো কমপ্লিকেশনস গুলো তৈরি হয়, স্পেশালি আবারও যদি ব্লক হয়, পেশেন্ট যদি হাঁটতে গেলে বুকে ব্যথা করে, তখন আবার কার্ডিওলজিস্ট তাদেরকে দেখেন, অথবা রুটিন ভিজিটের পরে 6 মাস পরে কার্ডিওলজিস্ট দেখে থাকেন এবং বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কার্ডিওলজিস্ট তাদের সাথে কথা বলেন, কাউন্সিলিং করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে থাকেন, ওষুধপত্র।
আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। ডাক্তার সোহেল, আপনার কাছে এই প্রসঙ্গ ধরে আসা যায় যে সার্জারি হয়ে গেল, আপনারা করলেন, তারপর কি রোগীরা আসলে সবাই প্রত্যাশিত উন্নতি অর্জন করে, নাকি কারো ক্ষেত্রে আপনারা ভালো ফল পান, কারো ক্ষেত্রে পাচ্ছেন না? এগুলো কিসের উপরে নির্ভর করে? একজন রোগীর এই আউটকাম সেটা কিভাবে নির্ধারিত হয়? দেখেন, ইংরেজিতে একটা কথা আছে, স্টিচ ইন টাইম সেভস নাইন, যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। এখন যে কোনো ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, বিশেষ করে হার্ট সার্জারির ক্ষেত্রে। একটা হার্ট সার্জারির ক্ষেত্রে পেশেন্টটা যদি একটা স্টেবল পজিশনে আসেন, তার যদি হার্ট ফাংশন ভালো থাকে, তার যদি হার্টের সাথে অন্যান্য যে অঙ্গগুলো জড়িত, বিশেষ করে কিডনি ফাংশন, নিউরোলজিক্যালি যদি ভালো থাকেন, লাংসগুলো যদি ভালো থাকে, ডেফিনেটলি দ্য আউটকাম ইজ এক্সেলেন্ট হয় এবং মোস্ট অফ দ্য পেশেন্ট লিডস এ নর্মাল লাইফ। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে সবার রিকভারি একরকম হবে না, এটা নিয়ম। বিকজ কেউ আসবে একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকের পরে, যেখানে তার হার্ট ফাংশন নর্মাল, যে ইউজুয়ালি 50% বা 55% একটা নর্মাল হার্ট ফাংশন, এখান থেকে কমে 25%, 35% হয়ে গেল বা 20% হয়ে গেল। এর সাথে তার কিডনি ডিসফাংশন হচ্ছে, লাংস উইক হয়ে গেছে, নিউরোলজিক্যালি সমস্যা হচ্ছে, তার রিকভারিটা খুব বাম্পি হবে, তার রিকভারিটা স্মুথ নাও হতে পারে। কিন্তু যার হার্ট ফাংশন ইজ গুড, ডেফিনেটলি তার রিকভারি ভালো হবে, সে মানে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে। তবে তাকে রেগুলার ফলো আপে থাকতে হবে। এই জন্য আমি একটা কথা সবসময় বলি যে আমি অ্যাজ এ সার্জন, আমি যদিও হাজার হাজার আল্লাহর মতো অপারেশন করছি, আমি অপারেশন করতে চাই না। জাস্ট মানে আমাদের মেডিসিনের কথা, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি আপনার হার্টের যত্ন নিন। আপনি জানেন যে এবারের থিমই হচ্ছে ওয়ার্ল্ড হার্ট ডে, যে হার্টের যত্ন নেওয়ার জন্য থ্রু কানেকশন রেগুলার কার্ডিওলজিস্টের শরণাপন্ন হন, বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, তারা আপনাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করুক। দে উইল কিপ ইউর হার্ট সেফ। এবং সেই সাথে আপনারও দায়িত্ব আছে যে পেশেন্টদেরকে বলবো আমরা, যারা এই রোগে ভুগছেন, যে আপনারা নিয়মকানুন মেনে চলুন। ডায়াবেটিস আজকে আমাদের মানে এটাও একটা মানে আঙ্গুলো কোভিডের চেয়েও মারাত্মক অবস্থা। ঘরে ঘরে আজকে ডায়াবেটিস দেখবেন। এটা প্রিভেন্ট করতে হবে, এটাকে কন্ট্রোল করতে হবে, স্মোকিং প্রিভেন্ট করতে হবে, রেগুলার ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আমরা টেকনোলজির উপর এত ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে আমরা বসে থাকতেই পছন্দ করি, হাঁটা চলা একদমই হচ্ছে না। রেগুলার অল্প অল্প করে এক্সারসাইজ করতে হবে, তাহলে দেখা যাবে যে আমরা আমাদেরকে ডিজিজকে প্রিভেন্ট করতে পারতেছি, সুস্থ জীবনযাপন করছি এবং সার্জারির হয়তো প্রয়োজনই পড়ছে না। ধন্যবাদ। যে আমরা সেটাই প্রত্যাশা করি ডাক্তার সোহেল। ডাক্তার শফিক, এই একটা প্রসঙ্গ আসে, সার্জারির পরে দেখা যায় যে একজন পেশেন্টকে অনেকগুলো ওষুধ দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা লম্বা সময় ধরে খেতে হবে। এটা নিয়ে পেশেন্টদের ভেতরে বেশ কিছু প্রশ্ন থাকে যে সারা জীবনেই খাবো কি না এরকম ওষুধ। এই ওষুধ দেওয়ার কারণটা কি, এবং এটার জন্য যারা রোগী আছেন তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটা শুধু সার্জারি পরে না, প্রত্যেকটা পেশেন্ট যাদের হার্টের রক্তনালীতে ব্লক আছে তাদের সারা জীবনে ওষুধ খেতে হবে। এই রোগটাকে আমরা বলি প্রোগ্রেসিভ ডিজিজ। এই রোগটা কখনোই সেরে যাবে না এবং রক্তনালীতে যে ব্লকগুলো রয়ে গিয়েছে এগুলো কখনো একেবারে সেরে যাবে। সুতরাং এই ব্লকগুলো অনেকাংশেই বাড়তে থাকে। বয়স যত বাড়বে এই ব্লকগুলো তত বাড়তে থাকবে, নতুন নতুন জায়গায় ব্লক হবে। সুতরাং এই ব্লকগুলো হলে যে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে তা না, কিন্তু অনেক পেশেন্টের ক্ষেত্রে এই ব্লক থেকে হার্ট অ্যাটাক হয়। 99% পেশেন্টের ব্লক থেকে হার্ট অ্যাটাক। এবং হার্ট অ্যাটাক প্রিভেনশনের জন্য মূলত এই ওষুধগুলো, নট দ্যাট যে এই ব্লকগুলো খুব কমে যাবে, রেদার হার্ট অ্যাটাক প্রিভেনশনের জন্য এই ওষুধগুলো দেওয়া হয় এবং এই ওষুধটা সেই জন্য সারা জীবনই খেতে হয়। বাইপাস করুক অথবা রিং লাগান, অথবা বাইপাসও করেন নাই, রিং লাগান নেই, রক্তনালীতে ব্লকগুলো অনেক বেশি বাইপাস করা যায় না অথবা রিং লাগানো যায় না, সেক্ষেত্রে ওষুধ খেতে হবে। অথবা রক্তনালীতে ব্লক অনেক বেশি না, তীব্রতা কম, যার কারণে কোনো রিং লাগানোর প্রয়োজন হয়নি বা বাইপাস করতে হয়নি। তবুও এই পেশেন্টদেরকে ওষুধ খেয়ে যেতে হবে সারাটা জীবন। দুইটা ওষুধ খুব বেশি জরুরি। তার মধ্যে একটা হলো রক্তের চর্বি কমাবার ওষুধ, যে ওষুধটা ম্যান্ডেটরি ওষুধ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ডাক্তার সাহেব অথবা পেশেন্ট নিজে যখন একটা ইনভেস্টিগেশন করে দেখেন যে চর্বির মাত্রা স্বাভাবিকের থেকে কম আছে, তখন ওনারা এই ওষুধটাকে বন্ধ করে দেন। কিন্তু এই ওষুধটা রক্তনালীতে চর্বির পরিমাণ কত তার উপর নির্ভর করে না। এই ওষুধটা মূলত হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করে। সেই জন্য এই ওষুধটা রক্তের চর্বির পরিমাণের উপর শুধুমাত্র নির্ভর করছে না, হার্ট অ্যাটাকের প্রিভেনশনের জন্য এই ওষুধটা দেওয়ার কারণে আমরা চর্বির মাত্রা 54 এর নিচে নিয়ে আসি, যাতে করে
হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করা যায়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আর একটা ওষুধ অলরেডি যেটা বলা হয়েছে যে অ্যাসপিরিন, এটা হলো প্লাটলেটকে কাজ করতে দেওয়া হয় না, যাতে করে রক্ত জমাট বেঁধে না যায়। আমরা প্রথম দিকে বলে ফেলেছি যে রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক হয়। যদি রক্ত জমাট না বাঁধে তাহলে হার্ট অ্যাটাকের রিস্কটা অনেক কমে যায়, অনেক কমে যায়। একেবারে বন্ধ হয়ে যায় এই কথা কিন্তু বলার কোনো অবকাশ নাই। কারণ এই ওষুধ খাবার পরও আমরা কিছু কিছু রোগী পাই যারা হার্ট অ্যাটাক নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে। কাজে আরেকটা বড় কথা হলো, যারা হার্ট অ্যাটাক নিয়ে মানে বাইপাস হয়েছে বা রিং লাগানো হয়েছে, যাদের হার্ট অ্যাটাক পুনরায় হসপিটালে ভর্তি হন, তাদের ম্যাক্সিমাম পেশেন্ট দেখা যায় পুরো এক সময় ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছে, তারপর একটা হার্ট অ্যাটাক নিয়ে হসপিটালে ভর্তি। সুতরাং আজকের এই প্রোগ্রামে আমি অবশ্যই বলবো যে এই ওষুধটা যেন কোনো ক্রমে আমরা মিস না করি, সারা জীবন খেয়ে যাই, যাতে করে অপ্রত্যাশিত কোনো হার্ট অ্যাটাকের সম্মুখীন না হই। আর মনে রাখতে হবে, একটা হার্ট অ্যাটাক আপনার মৃত্যুর জন্য যথেষ্ট হতে পারে। কাজেই হার্ট একটাই, সেটাকে বাঁচিয়ে রাখতে হবে নিজে বাঁচতে চাইলে। ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা একদম শেষের পর্যায়ে চলে এসেছি। ডাক্তার সোহেল, আপনার কাছে খুবই 30 সেকেন্ডে যদি জানতে চাই যে বাংলাদেশে কি প্রায় সব রকমের সার্জারি হচ্ছে, আপনারা ট্রিটমেন্ট করছেন, খুব সংক্ষেপে যদি বলেন। দেখেন, বাংলাদেশে হার্ট ট্রান্সপ্লান্ট ছাড়া হার্টের সমস্ত চিকিৎসা খুবই সফলভাবে সম্পন্ন হচ্ছে। এর মধ্যে বাইপাস সার্জারি, শিশুদের জন্মগত হৃদরোগের চিকিৎসার সার্জারি, ভালভের সার্জারি, আমরা বলি মেকানিক্যাল সার্কুলেটরি ডিভাইস ইমপ্লান্টেশন, যেটা কার্ডিওলজির সাথে একত্রে করা হয়, এগুলা যদিও সিলেক্টিভ, তারপরেও এক্সেপ্ট হার্ট ট্রান্সপ্লান্ট আমরা খুব শীঘ্রই শুরু করবো আশা করছি। আমি নিজেই হার্ট ট্রান্সপ্লান্টের উপর অনেক জায়গায় কাজ করেছি এবং এখনো কাজ করছি ইন্ডিয়ার KIMS হসপিটালের সাথে। এবং আমরা হার্ট ট্রান্সপ্লান্ট ছাড়া প্রতিটা সার্জারি খুবই সাকসেসফুলি আমাদের দেশে আমরা করে যাচ্ছি। জি, থ্যাংক ইউ ডাক্তার সোহেল, অনেক ধন্যবাদ। খুব আশাবাদী খবর আমাদের সবার জন্য। ডাক্তার শফিক, খুবই আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের এই সময়ের জন্য। আজকে যোগ দিয়েছেন, ভবিষ্যতে আবার আপনাদেরকে পাবো সে আশাবাদ রেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি এখন। সুপ্রিয় দর্শক, সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আজকের মতো আমরা এখানেই শেষ করব। আমরা কথা বলছিলাম হৃদযন্ত্রের সুস্থতা ও সার্জারি নিয়ে। আপনারা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য শুনেছেন, কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমাদের হৃৎপিণ্ডের যত্ন আমাদের নিতে হবে আমাদের জীবনকে বাঁচিয়ে রাখার স্বার্থে। সেই প্রচেষ্টা সবার হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।